এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা দিতে, কর্মসংস্থান না হলে ভাই একটা জাতির সামনের দিকে যাবে না রে ভাই। ঋণ শোধ করতে পারবেন তো? কামাল ভাই, হোসেন জিল্লুর রহমান উনি বলছে যে এই বাজেট ফিল গুড, শুনতে ভালো লাগে, কিন্তু লক্ষ্য বেশি, বাস্তব কৌশল কম। এবং উনি বলছেন যে এটা বাস্তবায়ন কিভাবে করবে সেই বিষয়টাও নিয়ে এক ধরনের দ্বিধায় উনি আছেন আর কি। আমিও এই কমন পিপলের মতো আরো দু একটা কথা বলি, যে আমাদের গত 10-15 বছরের বাজেট আপনি ভাবেন একবার, শেখ হাসিনার আমলে বাজেট, অন্তর্বর্তী সরকারের আমলে বাজেট এবং এই সরকারের বাজেট। আগের বাজেটগুলিতে হোসেন জিল্লুর রহমান তো জ্ঞানী লোক, অর্থনীতির লোক, কেউ কি ফিল গুড পড়ছিল? বাজেট বড় পারবে না ধরে নিলাম, কেউ তো পারে নাই। এ পর্যন্ত কোনো সরকারের কোনো বাজেট তারা কি ফুলফিল করতে পারছিল? না, পারে নাই। সবগুলি যা বলছে ওগুলি বাগাড়ম্বর ছাড়া পরবর্তীতে আর কিছু প্রমাণ হয় না। কিন্তু আমি ধরে নিলাম এটাও বাগাড়ম্বর, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম এরাও পারবে না। যেভাবে বিরোধী দল যেভাবে ব্যাখ্যা করে দেখাচ্ছে, ব্যাখ্যাগুলো কিন্তু ভালো, আমি ব্যাখ্যাগুলি কিন্তু ইগনোর করছি না। এই ব্যাখ্যাগুলি থাকা উচিত, থাকলে বরং ওনাদের একটা সতর্ক হওয়ার সুযোগ থাকবে যে এটা কেন তারা বলতেছে, তাহলে বোধহয় পারবো না, এটা ভালো। কিন্তু ফিল গুড এই কথাটা তো আমি অনেকদিন পরে শুনলাম। আবার দেবপ্রিয় বলছে যে চিন্তার একটা আছে, কালকে বলছে। ফ্রেন্ড, আমি বলি বাজেটে বুঝি না, কিন্তু বাজেট বক্তৃতা মাঝে মাঝে পড়ি টুকটাক, এমনি পড়ি, আছে না কিছু পড়ি। এটা কিন্তু পড়তেও ভালো লাগছে, সিনসিয়ারলি পড়তেছে, সুলিখিত বাজেট কিন্তু এটা। আমি এটা কিন্তু প্রশংসা করছি না, বাট সুলিখিত। মানে আমার কাছে কেন যেন মনে হয়েছে এই বাজেটটা টোটালি আমলাতান্ত্রিক বাজেট না, মানে আমলারা লিখে দিয়েছে, ওনারা খালি পড়েছেন, আমার কাছে তা মনে হয় নাই। আমার কাছে এই বাজেটটা সহজবোধ্য মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে একটা কথা আমি বলি, সেটা হলো কি, আপনি যত হিসেব বাজেটটা মানে কি, আমি কয় টাকা ইনকাম করবো, কয় টাকা খরচ করবো, ঘরে ঘরে বাজেট হয়। আমার ঘরে বাজেট বউ করে, এবং সে তার মতো করে করে, এবং সে এটা হিসাব করে আমার হাজব্যান্ড কত টাকা আনবে, কি আনবে না আনবে, আমি কত টাকা ব্যয় করবো, ওইভাবে হিসাব করে। তো এটাই তো গভর্নমেন্টের কাজ, এটা দেশটা কেমন চালাবে। তবে মূল যে পয়েন্টটা স্যার যিশু বললেন, এটা একটা খুবই অ্যালার্মিং পয়েন্ট। সেটা হলো কি, আপনি যদি কর্মসংস্থান করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খরচ দেখাচ্ছেন, মানুষের জীবন কেমনে চলবে রে ভাই, মানুষ কিনবে কেমনে করে? এই পয়েন্টগুলো কিন্তু থাকতে হবে। আপনি এই যে এর জন্য বরাদ্দ রাখছেন, মানে আপনার সরকারি কর্মচারীর জন্য বাড়তি বেতন দেবেন, আপনার জন্য আলাদা একটা আলাদা একটা বরাদ্দ আপনি হিসাব করে রাখছেন, এই বরাদ্দটা আগামীতে আরো বাড়বে। এইটা বাড়লে যে দ্রব্যমূল্যের উপর একটা প্রভাব পড়বে না? তাহলে আপনার যা নাকি বেসরকারি চাকরিজীবী আছে, তারা কি আপনার লোক না? তারাও তো আপনার লোক, তারাও তো আপনাকে ভোট দিচ্ছে। যে ভোট দেয় নাই সেও তো আপনার লোক। হ্যাঁ, এখন তো সবার প্রধানমন্ত্রী, সবার লোক। তো তাদের কথা আপনি ভাবছেন? আপনি কি কোনো বেসরকারি উদ্যোগ থেকে ডেকে বলছেন যে আমি সরকারি কর্মচারীদের যেভাবে বেতন বাড়াচ্ছি, আপনারা সে আনুপাতিক হারে আপনার ওদেরও বেতন বাড়ান? বলছেন আপনি? বলেন নাই কেন? বলা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? পড়ে তো, করেন নাই কেন? তাহলে এই মানুষগুলো জীবনযাপন কেমন করে যাবে, এটা কিন্তু দেখার দায়িত্ব আপনার। বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ না হওয়ার পেছনে কি দায়ী? আমরা বিনিয়োগ বোর্ড একটা করেছি, বিদেশ থেকে বলি না, আমি আকাশ থেকে বলি, উনি তো আকাশ থেকে জাম্প করেন। এক লোক নিয়ে আসছেন, আশিক চৌধুরী, ওনাকে তো এই সরকার রেখেও দিয়েছে, যে 2-4 জনকে রাখছে, তার মধ্যে উনিও একজন। বিশাল ক্যারিজমেটিক লোক, জীবনে কোনদিন বিনিয়োগ আনা কোনো এক্সপিরিয়েন্স ওনার আছে, চাকরি করতো ওটা ব্যাংকে, তারা ধরে নিয়ে আসছেন আপনি এখানে, বিশাল একটা পোস্টে বসাই দিচ্ছেন। কি তার যোগ্যতা এখনো বুঝতে পারলাম না। আমাদের দেশে জন্মগ্রহণ করছে এক লোক, সে ভারতে যে $20 বিলিয়ন বিনিয়োগ করে, তাকেও তো আপনি আনতে পারেন নাই। আমার ঢাকার ছেলে, তাকেও তো আপনি আনতে পারলেন না, এই রবিন খুদাকে। তো আপনি কি করছেন? আপনি আপনার সারা জীবনের মানে এই অ্যাচিভমেন্টটা কি? ওই এরোপ্লেন থেকে জাম্প করা, এই তো ওটাই করেন। তো এখন আমাদের দেশে আপনার ভদ্রলোক তো বোঝা উচিত কি করতেছে তারা। তো বিনিয়োগটা কোথায় ভাই? বিনিয়োগ ছাড়া হবে না। বিনিয়োগ না করলে শিল্প হবে না, শিল্প না করলে হবে না, কর্মসংস্থান হবে না। আপনি কেমন করে করবেন? তো সেই জিনিসগুলো কিন্তু জরুরি। কর্মসংস্থান না হলে ভাই একটা জাতির সামনের দিকে যাবে না রে ভাই। সেই জায়গাটা কোথায় করবেন, কিভাবে করবেন, এটা আপনাদের ব্যাপার। সেই ব্যাপারে খুব বেশি কিছু এই বাজেটে আছে, এটাও আমার কাছে মনে হয় নাই। ঋণ নিবে, নতুন নেন,
ঋণ আপনার হাতে পাবেন, আপনি ওই দেশে ইমেজ ক্রিয়েট করতে পারেন, ঋণ পাবেন, কিন্তু পরবর্তী প্রশ্ন হতে আসবে ঋণ শোধ করতে পারবেন তো? শোধ করবেন কোথেকে? আপনার বৈদেশিক ঋণ তো আর টাকা ছাপায় শোধ করতে পারবেন না, তাই না? শোধ তো করতে হবে, কোথেকে করবেন? যাই হোক, এগুলি অনেক কিছু আছে, তবে তারা বুঝবে, এটা আমরা বুঝবো না, এটা আমরা বুঝিও না। তবে আমি আশা করব সরকার এগুলি হিসাব নিকাশ করে, যেন একটা বাজেট যদি ফেল করে সবচেয়ে বড় বিপদে কে পড়বে? সরকার পড়বে। তো তাদের জন্য বুঝতে হবে আমাদের কিভাবে কি করতে হবে। আর বিরোধী দলে যে কাজটা করতেছে, আমি এবার একটা ব্যাপারে খুবই খুশি যে এই প্রথমবার মনে হয় আমার দেখা মতে, এই প্রথমবার এই যে দুইটা বিরোধী দল দুইজনেই একটা বিকল্প বাজেট তাদের মতো করে দিয়েছে, এবং এটা খুবই ইতিবাচক। মানে তারা যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন, তাদের যে একটা পরিকল্পনা আছে, এটা আমাকে রীতিমতো অভিভূত করছে। কারণ আমাদের দেশে এর আগে আমি দেখিনি কখনো, হয়েছে কিনা আমি যাই না, বেগম জি একবার দিছিলেন, উনি দিয়েছিলেন বিকল্প, দিয়ে থাকেন ভালো হলোই। তাহলে এরা যে দুইটা কাজ করছে, এবং আমি এনসিপির খুবই খুশি, আমার পাশে বসে আছে এই জন্য না, কিন্তু এই জন্য না, আমি খুবই খুশি। একটা নতুন দল, তাদের তো এক্সপিরিয়েন্স নাই, নতুন দল, এবং তারা সবাই তো ইয়াং। ওনারা যে একটা বাজেট বিকল্প হিসেবে কল্পনা করতে পারছে, চিন্তা করতে পারছে, এটা করতে তাদের পরিশ্রম হয়েছে, এবং তারা এমন একটা পরিশ্রমের কাজ করছে যেখান থেকে কোনো ফল আসবে না। কারণ এই বাজেট তো বাস্তবায়িত হবে না কখনোই। ওনারা যেটা করছে, গভর্নমেন্ট যেটা করছে, বাস্তবায়ন করার জন্য পড়ছে। তাদের নেক্সট সরকারে গেলে তারা তাদের পরিকল্পনা যে করবে, তখন তো আরেক বাস্তবতা, আরেক বাজেট আসবে। কিন্তু ওনারা যে কোনো রেজাল্ট নাই, এখান থেকে কোনো প্রাপ্তি যোগ নাই, তারপরে যেটা পরিশ্রম করছে এবং সেটা ভালো করছে তাই মনে করি। যদি আমি ডিটেল পড়ি নাই, ওটা তো পাইও নাই, কোথায় পড়বো? এই যে ধরেন আপনার যদি বাজেট ভালো হবে, এটা কি আপনাদের ওয়েবসাইট আছে? থাকলে ভালো। এই যে বাজেট নিয়ে যে জামাত ইসলামের যে কালকের যে বিক্ষোভ কর্মসূচি, এবং তারা যে বলছে যে এটা বাস্তবতা বিবর্জিত বাজেট, জনগণের কোনো কল্যাণে আসবে না। কিন্তু আমরা তো দেখছি যে সারটে নিত্যপণ্যের দাম কমানো হয়েছে, কৃষকদের সার ইসের পরে, কীটনাশকের পরে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তো তারপরও সরকার, বিরোধী দল কেন এই বাজেটকে গণবিরোধী বলছে? না, এটা তারা বলবে, তাদের এটা হয়তো রাজনীতি আছে, তাদের হয়তো কোনো লজিক আছে। আমি কিন্তু চাই যে বিরোধী দলটা বেশি বেশি করে কথা বলুক, কারণ বেশি বেশি কথা বললে কি হয়, দুটা জিনিস হয়। একটা জিনিস হলো তাদের ওই বেশি কথাটা জাস্টিফাই করার দায়িত্ব তাদের উপরে বর্তায়। আমরা কিন্তু জিজ্ঞাসা করবো এক সময়, আপনি যে বললেন বাস্তবতা বিবর্জিত, তাহলে এটা তো বাস্তবতা বললে বাস্তবতা এখানে আছে, আপনি এই ফালতু কথাটা বললেন কেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, তারা যখন বলে তখন সরকারি দল কিন্তু একটা চিন্তার জায়গা খুঁজে যে কেন ওরা বললো। ওরা তো একদম মূর্খ না, সবাই তো আর ওনাদের মতো, যে আমির হামজান একজন আছেন না, ওনার মতো তো জ্ঞানী তো সবাই না, ওনার তো কিছু কিছু জ্ঞানী লোক আছে রে ভাই, আছে না? তো তারা যখন কিছু একটা বলেন, তখনও কিন্তু এখানেও কিন্তু একটা কারণ থাকতে পারে। এটা গভর্নমেন্ট পার্টি খুঁজবে, দেখবে যে কেন তারা বললো। কাজে তারা বেশি বেশি কথা বলুক, এটা আমি চাই, কিন্তু বিশৃঙ্খলা না করলেই হয়। সাজিদ আলম, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে এইটা অনেকদিন পরে অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার একটা বাজেট দিয়েছে, এবং ওনার হিসাবে মিলছে না বিরোধী দল কেন এত সুন্দর একটা বাজেটকে কেন বিরোধিতা করছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখেনি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত হচ্ছে খুব স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাসীন দলের মহাসচিব, তিনি তো বলবেনই গণতান্ত্রিক অর্থনৈতিক বাজেট এরকম কিছু। কিন্তু আসলে আমরা তখনই এখানে এই বাজেটে ডেমোক্রেসি দেখব, আমরা তখনই বাজেটে গুড গভর্নেন্স দেখব, বা সুশাসন দেখব, বা স্বচ্ছতা দেখব, বাস্তবায়নযোগ্য মনে করব, যখন আমরা ঠিক ওই পলিসিগুলো দেখতে চাইব, যেই পলিসিগুলা বা ওই পলিসিগুলো পাবো, যেই পলিসিগুলার কারণে এতদিন ধরে আসলে আমরা একটা ক্ষতির, যেই পলিসিগুলো না থাকার কারণে ক্ষতির মধ্য দিয়ে গিয়েছি, এবং ভালো ভালো যেই পলিসিগুলোকে পাত্তা না দিয়ে জাস্ট লুটপাটের একটা অর্থনীতি করে রাখা হয়েছিল এতদিন ধরে। আপনি দেখেন, আমরা আসলে সরকারকে একদম তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জরিত করব, এইটা আমরা মোটামুটি মেন্টালি আমরা প্রিপেয়ার্ড, এটা আমরা করবই, কিন্তু ইলজিক্যাল না, লজিক্যালি। যেমন আমি আমার এই সরকারের কাছে আমাকে তার পলিসি দিতে হবে। এই যে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কোন পলিসিতে সেই টাকাগুলো ফিরিয়ে আনবে, আমাকে পলিসি দিতে হবে। আগামীতে তার যে দলীয় এমপি, মন্ত্রী কিংবা অন্য যে কেউ হোক, তাদেরকে ব্যবহার করে আর যে পাচার করতে পারবে না, এটার জন্য তারা কোন পলিসি রাখছে,
কারণ এই যে ফুটা যদি ঝুরি হয়, তাহলে যতই বিভিন্ন জায়গা থেকে রাজস্ব আনুক আর ঋণ আনুক, ঝুরি যদি ফুটা হয় তাহলে অর্থনীতি কোনোদিন ঠিক থাকবে না। আসলে এইভাবে যদি পাচার হতে থাকে, আমাকে তাদের পলিসি দিতে হবে। এই সংসদে বিএনপির সংসদ সদস্য কয়েকজন মিলে প্রায় 3,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। আমাকে বলতে হবে যে এটা তারা কবের মধ্যে এই টাকাগুলো পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে। বিগত 4 মাসে আমরা এই ধরনের কোনো পলিসি লক্ষ্য করি নাই। আপনি দেখবেন, আপনি এই টকশোটা গ্রামের হাজার হাজার মানুষ ছোট্ট একটা চায়ের দোকানে বসে এই টকশোটা দেখছে। আমরা যখন গ্রামে যাই এই দৃশ্য দেখি। আপনি গ্রাম পর্যায়ে যান, একটা শ্রেণীর মানুষের টাকা অনেক বেড়েছে, আবার একটা শ্রেণী যেটা অনেক বড়, মানে এই শ্রেণীর মানুষটার টাকা কমেছে হাতে। যারা গরিব মানুষ তারা আরো গরিব হয়েছে। অল্প একটা শ্রেণী, হইতে পারে 5%, হইতে পারে আরো কম বেশি, এই শ্রেণীটার কাছে টাকা অনেক বেড়ে গিয়েছে। এবং মধ্যবিত্ত যারা আমরা আগে বলতাম যে আমরা মধ্যবিত্ত, মিডল ক্লাস, ওনারা এখন মনে মনে জানে ওনারা এখন মিডল ক্লাস না, ওনারা নিম্নবিত্ত, কিংবা ওনারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, কিন্তু মনের শান্তির জন্য ওনারা বলে ওনারা মধ্যবিত্ত। কিন্তু আপনি দেখবেন যে এই বেতনভুক্ত যে মানুষটা ছিল, সরকারি হোক বেসরকারি হোক, তার এখন 15-20 তারিখের পরে তার আর চলার উপায় থাকে না। আসলে ওই গ্রামের যে মানুষগুলো কাজ করে, আপনি দেখবেন ধান যখন কাঁচা ধান কাটা হচ্ছিল, মাত্র আমরা মাঠ থেকে আসলাম, কাঁচা ধান যখন কাটা হচ্ছিল, কৃষকের তো আর ধান রাখার সবার গোডাউন নাই। তখন ধানের মন যায় 600 টাকা করে, বস্তা 1200-1400 টাকা, 600-700 টাকা মন। কিন্তু যখন কাঁচা ধান বিক্রি হয়ে গেল, তার 7 দিন 10 দিন পর এখন কিন্তু বস্তা 2000 হয়ে গিয়েছে, মন 1000। তাহলে এই লাভটা কিন্তু কৃষক পাচ্ছে না। এই মাত্র 7 দিন 10 দিন 15 দিন যারা নিজেদের গোডাউন তৈরি করে মধ্যস্বত্বভোগী গোষ্ঠীটা নিজের গোডাউন রাখতে পারলো, লাভটা তারা পাচ্ছে। তাহলে আমার তো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের ওই মূল্যটা তো নির্ধারণ করতে হবে। তাহলে আমাকে এই সরকারকে পলিসি দিতে হবে যে কিভাবে এই যে অর্থনীতিটা, এটা সবার জন্য মানে বেঁচে থাকার অর্থনীতি হবে, খালি একটা গোষ্ঠীর জন্য হবে না। এটা আসলে আমরা যেটা দেখেছি, নিম্নবিত্ত মানুষ অল্প কিছু কিছু জায়গা আছে, ছোট ছোট জায়গা, ওই জায়গাগুলোতে তারা একটা স্বস্তি পাবে। কিন্তু এটা বেশি স্বস্তি হচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী তাদের জন্য। এবং দেখেন, আপনি ধরেন একটা মানুষ, নিম্নবিত্ত মানুষ, তার ডায়ালাইসিস দরকার, আপনি সেখানে ধরেন ট্যাক্সটা কমাই দিলেন। তারা হার্টে রিং পরানো দরকার, আপনি সেখানে ট্যাক্সটা কমাই দিলেন। কিন্তু এই জিনিসটা ফেস করে কতজন মানুষ? গ্রামের যে মানুষরা 10%, 20%, এর বেশি তো না। তাহলে বাকি যে মানুষগুলো, আমরা অ্যাজ এ হোল সবাই, আমরা কিন্তু একটা পুরো দেশের অর্থনৈতিক অবস্থাটা কিরকম, এটার দ্বারা আমরা প্রভাবিত হব। এই দেশে যদি ঋণ খেলাপি বেড়ে যায়, অর্থ পাচার বেড়ে যায়, চাঁদাবাজি বেড়ে যায়, এটার জন্য কিন্তু আমার সিঙ্গেল প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সো আমি ওই গভর্নেন্সটা, গুড গভর্নেন্সটা চাচ্ছি। কিন্তু আমরা যে জিনিসটা আসলে দেখতে পাচ্ছি, আপনি দেখেন, প্রথমেই সরকার আসার সাথে সাথে আমাদের জ্বালানি মন্ত্রী বলল 2 বছরে তারা কোনো জ্বালানির দাম বৃদ্ধি করবে না। আমরা দেখলাম 4 মাস যেতে না যেতে 2 বার বৃদ্ধি করেছে। এর প্রভাব প্রত্যেকটা জায়গায় পড়বে, কারণ এই জ্বালানির দাম বৃদ্ধির সাথে উৎপাদন, বন্টন, বিপণন, শিল্প কারখানা, সার থেকে শুরু করে সবকিছু সম্পর্ক আছে। তাহলে যখন এই প্রত্যেকটা জায়গায় দাম বাড়বে, আপনি মুদ্রাস্ফীতি কি দিয়ে কমাবেন? এখন সরকার দাম না বাড়িয়ে কি করবে? মিডল ইস্টের যে এই যে যুদ্ধটা তো সরকারকে, মানে আরব সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সরকার তো আর না না না, এটা এই যে এটা আমরা সরকারকে, আমরা যেটা বলছি এটা আসলে সরকারকে ছেড়ে দেয় আর কি, এটা দায় সারা। সরকার এই 4 মাসের মধ্যে আপনি বিশ্ববাজারে তেল এত দাম বাড়ে নাই যে আপনার 20-30% দাম বাড়াইতে হবে। এবং সরকার এখানে কূটনৈতিকভাবে ফেইল করেছে। না হলে কেন আমার হরমুজ প্রণালীতে, যেখানে দেশ হচ্ছে ইরান, যারা এটা নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে তো আমার ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাহলে আমি কোন জায়গায় ফেইল করলাম? তারা তো অনেক দেশে জাহাজ যেতে দিয়েছে, আমার দেশে জাহাজ কেন আটকে দিল? কারণ যখন ইরানের একটা দেশে প্রথম আক্রমণ করে দেশের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করা হয়, আমি বিএনপি সরকার হিসেবে ইরানের অ্যাম্বাসিতে গিয়ে তাদেরকে সমবেদনা জানাইতে পারিনি। যখন এইখানে একটা দেশের মানে প্রধানকে, সার্বভৌম একটা দেশের প্রধানকে এভাবে হত্যা করা হইল, তখন আমি রাষ্ট্রীয়ভাবে আমার একটা প্রেস রিলিজ দিতে পারি নাই সরকারের ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে। এবং যেটাও দেয়া হয়েছে একটা, এটা হচ্ছে নতজানু, যারা আক্রমণ করেছে তাদের পক্ষে গিয়েছে। সো এটার কারণে তারা আটকে দিয়েছে। তাহলে এখানে কূটনীতির একটা ব্যর্থতা আছে। এবং যেটুকু বেড়েছিল এটা কিন্তু আবার পরে কমে এসেছে। সর্বোচ্চ 5% বাড়ানো যেত। আপনি দেখেন ভারতে 2-3% মাত্র দাম বেড়েছে, তাহলে আমার 25-30% বাড়ানো হলো। আপনি দেখেন এলপিজি গ্যাসের দাম প্রায় 30% উপরে বাড়ানো হলো, 600 টাকা, 1200 থেকে 1800 হয়ে গেল। আপনি দেখেন বিদ্যুতের দাম আবার এখানেও প্রায় 20%, 18 থেকে 20%-এর মতো বিদ্যুতের দাম বাড়লো। তো সমস্যা হচ্ছে এই যে জিনিসগুলো, যেগুলোর সাথে মানুষের প্রত্যেক দিনের লাইফ ইনক্লুডেড, দেশের অর্থনীতি পরিচালনা সবকিছু ইনক্লুডেড, সবকিছু বাড়লো। আর আপনি আমাকে যদি বলেন আপনার মুদ্রাস্ফীতি কমে যাবে, আপনি সব জায়গায় ছাড় দিবেন, ভাই ছাড় দেওয়ার জন্য তো আপনার টাকাটা লাগবে। তাহলে ওই টাকাটা
আপনি কোথা থেকে ম্যানেজ করবেন এটাও আপনি আমাকে বলেন, কিন্তু এটা আপনি কোথাও বলতে পারতেছেন না। সো আমাদের এটাই আশঙ্কার জায়গা, এবং এই জায়গাটাতে আমরা সরকারকে আজকে শুরুর দিনে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি। কারণ দিন শেষে ভুক্তভোগী ভাই যেটা বললো, শুধু সরকার হবে না, ভুক্তভোগী আমাদের প্রত্যেকটা মানুষকে হইতে হবে, বাংলাদেশকে হইতে হবে। লিঙ্কন ভাই, সার্জিস আলম যেসব বিষয়গুলো তুললো, আপনাদের সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ব্যর্থতা, তারপর প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা, এই বিষয়গুলো কি সরকারকে বিব্রত কিনা? আমি আপনাকে ধন্যবাদ যে আপনি নতুন একটা মানে সেক্টরে আবার চলে যাননি। আমি চাচ্ছিলাম যে কথাগুলো একটু উত্তর দিতে পারলে সুবিধা হতো। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে জ্বালানির বিষয়টা যে বললেন, দেখুন এই জ্বালানির উনি মাঝে মাঝে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন। স্ট্যাটিস্টিক্সগুলো আসলে বলছেন 25%, 30% বিষয়গুলো দেখেন। 130 টাকায় 5 টাকা বাড়া মানে কি 25% কিনা আমি জানি না, এটা আসলে সিম্পল ম্যাথ। বা 135 টাকায় 5 টাকা বাড়া, এক্সাম্পল দিই, অকটেন ছিল 120 টাকা, এখন 145 টাকা। ভাই 120 টাকা অকটেন কবে ছিল লাস্ট? আমার 120 টাকা ছিল, 4 মাস আগে 120 টাকা ছিল। 120 ছিল কি? 130 মনে হয় ছিল। আমি এখনই দেখাচ্ছি, আপনি বলেন। এটা কি আপনার মানে 122 টাকা? 122 টাকা ছিল, 22 বা 25 প্রথমে ছিল, আবার কমিয়ে 22 ছিল। তো 25% বা 30% কি বিষয়টা? 120-এর 25% মানে 40 টাকা বেড়ে যাওয়া। যাই হোক, এনিওয়ে তাহলে 160 হওয়ার কথা। এনিওয়ে এরকম কিছু ব্যাপার আছে। দ্বিতীয় বিষয় হলো যে আপনার এই জ্বালানির বিষয়টা, এটা ধরেন যুদ্ধের যে ব্যাপারটা, আপনি এটা খেয়াল করে দেখবেন যে ঠিক যে সময় ইরিগেশন চলতেছে ওই সময় কিন্তু গভর্নমেন্ট এটা করে নাই, সে নিজের উপর লোডটা নিছে। আপনি পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, পাকিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, নেপাল বা আশেপাশের যে দেশগুলো, আপনি যদি এদিককার এটার এফেক্টেড ইয়েগুলো দেখেন, ওরা কিন্তু ইমিডিয়েটলি আফটার ওয়ার, মানে ইনিশিয়েটিং দ্য ওয়ার, তখনই কিন্তু তারা এটা করেছে। আমরা কিন্তু তা করি নাই। উই টুক দ্য পেইন যে ঠিক আছে ইরিগেশনটা হয়ে যাক, তারপরে গিয়ে বাধ্য হয়ে যখন বাড়াতে হয়েছে তখন এটা হয়েছে। এটা হলো একটা বিষয়। ওই যে সার্জিস আলম যেটা বললেন যে 2 বছর বাড়ানো হবে না, এই প্রতিশ্রুতি, এরকম কোন প্রতিশ্রুতি আপনাদের সরকার? প্রোডিউসারও ভারতের বিষয়। জি বলেন। না, যে উনি যে বাংলাদেশের বললেন জ্বালানি মন্ত্রী বলেছিল আর কি 2 বছর বাড়ানো হবে না, কিন্তু আচ্ছা এবার আসি। আমি তো বললাম এটা কি কারণে বাড়াতে হয়েছে, তো বললাম। এরপরে যেটা বিদ্যুতের বিষয়টা যেটা আসছে, দেখেন বিদ্যুতের যে লাস্টের যে প্রাইসটা বাড়ানো হয়েছে, এর মধ্যে 65% যারা কনজামশন করে, তার মধ্যে টোটাল কনজামশন 65% কনজিউমারদের 1 টাকাও বাড়েনি। না, প্রথম যে 65 মানে 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করে, এটা হলো টোটাল কনজিউমারের 65% কনজিউমার। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আমি এমনি যে ঢালাও যে একটা পার্সেন্টেজ বলবো তা না। এরপরে যেটা হয়েছে, কয়েকটা স্ল্যাব আছে, এরপরে একটা স্ল্যাবে 1 টাকা 30 পয়সা, এরপরে 1 টাকা 31 পয়সা, 1 টাকা 68 পয়সা, তারপর লাস্টে 1% যারা কনজিউমার, যারা ড্যাম রিচ, তাদের জন্য 17 টাকা বাড়ানো হয়েছে ইউনিটে, মানে ওই ইউনিটের পরে গেলে। বিষয়টা হলো এইরকম। আর এরপরে দেখেন একটা কথা যেরকম আসলো যে ইনফ্লেশন হবে বা দিস দ্যাট, আমি তো আগেও বলেছি যে টাকা যখন ভেতরে সার্কুলেট করে, আপনার মেগা প্রজেক্ট দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে ওইটা দিয়ে আপনি যদি আপনার মানে লোন করে ফান্ডিং করেন, ওইটা দিয়ে কিন্তু আপনার ইনফ্লেশন হবে। কিন্তু আপনি যখন ওয়েলফেয়ারে দিবেন, যেটা সে আবার রিইনভেস্ট করবে, একটা মাকে যখন আপনি ফ্যামিলি কার্ডে 2,500 টাকা দিবেন, তার মানে এক্সিস্টিং যে তার ফ্যামিলিতে যে এক্সিস্টিং ইনকাম আছে, বাকিটা সে কিন্তু আরেকটা কোনো একটা জায়গায় সে কাজে লাগাবে। সে হয়তো বাচ্চার জন্য একটা কিছু করবে, পাশাপাশি কোনো একটা সেলাইয়ের কিছু করবে, কোনো একটা উদ্যোগে সে যাবে। তো যখন ভেতরে সার্কুলেট করে তখন কিন্তু ওইটা আপনার ইনফ্লেশন বাড়ে না, কারণ তখন ওটা আরও কর্মসংস্থান এবং আপনার ইকোনমিকে আরও বুস্ট করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়ে ভাইয়া মনে হয় কথায় বলছিলেন যে পলিসি। আমি তো শুরুতে আমি অলরেডি উত্তর দিয়েছি ভাই, আপনার কাছে পুরো একটা বুকলেট আছে, ওখানে মোটা দাগের পলিসিগুলো দেওয়া আছে, ওগুলো একটু দেখে নিয়ে আমরা আরেকদিন বসতে পারবো। পলিসি নাই বিষয়টা এরকম। বিএনপি 31 দফার যেরকম পলিসি দিয়েছে, এর পলিসিও মানে পেন অ্যান্ড পেপারসে দেয়া আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এখানে একটা কথা আসছে যে মানে আমরা একটা মডেল তৈরি করা, যে সে ফর এক্সাম্পল এটা পারবো না। দেখেন আমাদের ইনকামবেন্ট গভর্নমেন্টও কিন্তু প্রায় 1.5 বছর সময় পেয়েছে। তো ওনারা কি মডেল দিয়ে গেছেন, এবং ইনকামবেন্ট গভর্নমেন্ট মোটামুটি মানে কারা মোটামুটি নিয়ন্ত্রণ করতেন এটা দেশ ও জাতি জানে। তো তারাও কি কিছু মডেল দিয়ে আমাদের কি দিতে পেরেছেন বা কি পলিসি দিতে পেরেছেন? এই ব্যাংকগুলোর ব্যাপারে, ব্যাংকের ব্যাপারে কথা বলেছেন। দেখেন ব্যাংকের ব্যাপারে কথা বলতে গেলে লম্বা কথা আসে। ঋণ খেলাপের কথা বলেছেন, মানে অ্যাস্টনিশিংলি, আমি জানি না ভাই কোনো বিজনেসের সাথে জড়িত কিনা, বিজনেসে করতে গেলে ইনভেস্টমেন্ট করতে হয়। ইনভেস্টমেন্ট যখন বাড়াতে যায় তখন হয়তো কিছু ঋণ নিতে হয়। 17 বছর তো ভাই এই বিজনেসম্যানরা বিজনেসই করতে পারেনি।
তো 17 বছর তো বিজনেস করতে পারে না, সে কিভাবে ঋণ শোধ করবে? সে কারণে এই ঋণ খেলাপিদের, আপনি যাদেরকে ঋণ খেলাপি বলছেন, তারা হয়তো রিস্কেজুল করে আইনের আওতায় এসে তো তারপর ইলেকশনে এসেছে, তাই না? তো যে বিজনেস করতে পারলো না 17 বছর ওই ফ্যাসিস্টের কারণে, তাকে ওই 1.5 বছরে ওই ইনকামবেন্ট গভর্নমেন্ট কিভাবে তার ব্যাপারে কি ব্যবস্থা নিল ওটাও তো একটু জানা দরকার। তারপর না এসে এখন তারা কিভাবে পরিশোধ করবে না কিভাবে রিশিডিউল করে তারা দিচ্ছে, এটা তো অবশ্যই এটা মানে এটা গল্পের বিষয় না, এটা পেন অ্যান্ড পেপারসেই সব কিছু আছে। এখন আপনি মনে হয় লাস্ট যেটা বলতে চাইলেন যে অভিযোগের বিষয়গুলো, আমরা আসলে খুবই হ্যাপি একটা কারণে, যে ওই যে ভাই বললেন না যে স্বস্তি পাচ্ছি, ফিল গুড মানে এরকম, তাই না? তো এইটা একটা খুবই আশাব্যঞ্জক একটা বিষয়, যেটা খুবই আশানুরূপ, যে আমরা যেহেতু স্বস্তিটা দিতে পেরেছি মানে ডে ওয়ানে, আশা করছি ইনশাল্লাহ ওভার টাইম আসুক। কেবল তো 3 মাস 3.5 মাস গেল, ইনশাল্লাহ আমরা ওভার টাইম, দেখেন আপনার যে কয়টা কমিটমেন্ট দেওয়া হয়েছিল তার মধ্যে কোনোটায় 41,000, কোনোটায় 42,000, কোনোটায় প্রায় লাখের কাছাকাছি এক একটা, আপনি কৃষি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এগুলো প্রত্যেকটা জায়গায় পাইলট প্রজেক্ট অলরেডি হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, এবং এটার বাকিগুলোরও রূপরেখা দেওয়া হয়েছে যে প্রথম অর্থ বছরে কত লাখ পর্যন্ত গিয়ে এটা সেবাটা পাবে। সো যেহেতু মানে স্বস্তি পাচ্ছেন এবং কাজগুলো শুরু হয়েছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে। কামাল ভাই, আমি একটু অ্যাড করি জাস্ট ভাইয়ের কথা, কয়েকটা জাস্ট তথ্য। প্রথমত হচ্ছে জ্বালানিতে আমাদের পেট্রোল, অকটেন, ডিজেল এগুলোতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25%, ধরেন 120 থেকে 145, এখানে 20% প্লাস, এরকম আর কি তিনটাতে। এলপিজি এবং গ্যাসের ক্ষেত্রে এটা প্রায় 30% প্লাস, 1200-র মতো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়, এখন বর্তমানে 1800-র মতো, প্রায় 3 ভাগের 1 ভাগ বেড়েছে। বিদ্যুৎ বেড়েছে 16 থেকে 18% মূল্যটা ইউনিট প্রতি আর কি, গ্রাহক পর্যায়ে 16% আর 18% হচ্ছে বিজনেস পর্যায়ে আর কি। ভাই যেটা বললেন এটা একটা জিনিস, যে 0 থেকে 50 এবং 0 থেকে 75 ইউনিট যারা ব্যবহার করেন তাদের ওই জায়গায় পূর্বের ওই ইউনিটটা আছে মূল্যটা, ওইটা বাড়ানো হয় নাই। কিন্তু একটা জিনিস আপনি দেখেন, ধরেন একজন একদম গ্রামের কৃষক যে 50 ইউনিট ব্যবহার করে, সে বিদ্যুৎ বিল তাহলে কত দেয়? ধরেন 8-50 হচ্ছে 400 টাকার মতো বিদ্যুৎ বিল দেয়, গেল মাসে 400 টাকা বিদ্যুৎ বিল দেয়। এখন ওই কৃষক সকালে ঘুম থেকে উঠে মনে করেন যেই একটা বাহনে করে, যে কোনো বাহন, অটো হোক, ভ্যান হোক, যাই হোক না কেন, যে বাহনটাতে করে যায়, ওই বাহনটা যদি বিদ্যুতের চার্জ ব্যবহার করে, যে কোনো জ্বালানি ব্যবহার করে, সেটার দাম বৃদ্ধি পেয়েছে। ওই কৃষক মাঠে ফসল ফলাইতে যাবে, সার কিনতে যাবে, সারের দাম বৃদ্ধি পেয়েছে, কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে, মজুরি বৃদ্ধি পেয়েছে, যেই জমি যার কাছ থেকে বর্গা নেয় তাকে টাকা বেশি দিতে হয়, তার প্রত্যেক দিনে তার সন্তানের জীবন ধারণ, পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছুর তো দাম বাড়লো। তাহলে শুধুমাত্র তার ওইখানে 400 টাকায় হয়তো 450 টাকা হইতো, ইউনিটেরটা বাড়াইলে এই 50 টাকা কমে তো লাভ হইতেছে না। আমরা ওই জিনিসটা বলছি যে এই যে মূল্যস্ফীতিটা বৃদ্ধির জন্য সামগ্রিকভাবে যে জিনিসগুলো প্রভাবক, এই প্রত্যেকটা জিনিস বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওইটাও বৃদ্ধি পাবে, কেউ স্বস্তিতে থাকার সুযোগ নাই। আরেকটা জিনিস হচ্ছে বিএনপি, ধরেন ভাই যেটা বললেন, আমিও ওই পলিসিগুলো দেখছিলাম, আসলে এই পলিসিগুলো হচ্ছে এর আগে যেরকম অলমোস্ট গতানুগতিক ছিল, ওই গতানুগতিক পলিসি। এখন পেন অ্যান্ড পেপারসে অনেক কিছু ভালো ভালো দেওয়া যায়, বিএনপিও তাদের নিজের দলীয় 31 দফায় দিয়েছে অনেক ভালো ভালো কথা, একটা আল্লাহর রাস্তে মানে না। প্রথম দফায় গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের সংস্কার প্রয়োজন সংবিধানে, সেগুলোর জন্য তারা সংবিধান সংস্কার কমিশন নিজেরা গঠন করতে চেয়েছিল। সংসদে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ বলে যে সংবিধান সংস্কার হয় না, শুধু সংশোধন হয়, প্রতারণা। এরপরে বিচার বিভাগ তারা স্বাধীন করতে চাইলো, পৃথক সচিবালয় করতে চাইলো, দুদকের তারা স্বাধীনতা চায়, মানবাধিকার কমিশনের স্বাধীনতা চায়, পুলিশের সংস্কার চায়, প্রত্যেকটা তাদের 31 দফাতে দেয়া আছে। কিন্তু যখন অধ্যাদেশগুলো আসলো তারা অধ্যাদেশগুলো বাতিল করে দিল। এখন ওই আলোচনা পাশ কাটিয়ে কিভাবে অন্য আলোচনায় যাওয়া যায়, এটা আমরা বিএনপি পলিসি দেখছি। আবার আপনি আরেকটা জিনিস দেখেন, যেটা হচ্ছে এই যে বিএনপির জায়গা থেকে ভাই যেটা বললো যে যারা ঋণখেলাপি ছিল, ব্যবসা করতে পারে না, ফাইন, হইতে পারে, তারা একটা টাফ টাইমের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস কি, ঋণ খেলাপি হয় শেষ সময় গিয়ে, যখন একদম সব স্টপ হয়ে যায়। তাহলে সেটাও যদি আমি বাদ দিই, বিগত 2 বছরে তারা তো বিজনেস করেছে, বিগত 2 বছরে তারা যেই ধাক্কাটা খেলো নির্বাচন করার সময় নিল, এর পূর্বে 1.5 বছরে তারা তো বিজনেস করলো, তারা তো কিছু দেয় নাই। আবার নির্বাচনের পরবর্তী 4 মাস গেল, এখন পর্যন্ত আপডেটে কারো কোনো কিছু দেওয়ার রেকর্ড নেই। সো আমাদের সন্দেহটা ওই জায়গায়, আমরা যদি তাদেরকে 1 পা আগাতে দেখতাম আমরা আস্থা রাখতাম, আমরা যখন আগাতে দেখি না তখন আমাদের আস্থাটা কমে যায়। আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে কি আসলে মাঠ পর্যায়ে যেটা আমরা ফেস করছি এখন ভাই, যে কোনো একটা বাজেট গেল, আজকে আপনি পেপারের শিরোনামে দেখেন অনেক বড় করে লেখা এসেছে, বগুড়ায় আমাদের প্রধানমন্ত্রী নিজের জেলা এলাকায় খাল খননে কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে, একদম মেইন শিরোনাম হিসেবে আসছে।
এখন আমরা নতুন করে যেটা দেখছি যে মাঠ পর্যায়ে নতুন একটা ট্রায়ো তৈরি হচ্ছে। ট্রায়োটা কারা কারা? একটা হচ্ছে স্থানীয় নেতা, বিএনপির ক্ষমতাসীন নেতা, আরেকটা হচ্ছে তাদের সাথে লবিং করা সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী যাদের হাত দিয়ে প্রজেক্ট টেন্ডারগুলো যায়, আরেকটা হচ্ছে ঠিকাদার। এই একটা সুন্দর ট্রায়াল তৈরি হয়েছে, যারা মিলে আগের মতোই আমরা দেখছি বাজেটের প্রায় 50% বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করছে, বাকিটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। সো আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে এগুলো যদি তাদের জায়গা থেকে তদারকি না হয়, তারাও সংসদে আছেন, এগুলো যদি তারা দেখভাল না করেন, এটা শুধুমাত্র মানে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা সমালোচনা করছি, ব্যাপারটা এমন না। এটা তাদের জন্য একটা ক্ষতি, দেশের জন্য ক্ষতি। তো সবশেষে ব্যাপারটা এরকম, আসলে আমরা এই যে জিনিসগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ভাই আরেকটা কথা বলুন, এটা বলে শেষ করি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসলে ছিল কিছু সংস্কার আমাদের সামনে এনে দেয়া, কিছু করেও যাওয়া। তারা আমাদের সামনে জুলাই সনদ দিয়েছেন, গণভোট দিয়েছেন, এখানে 84টা সংস্কার আছে, অনেকগুলো অধ্যাদেশ আছে। এইগুলো যদি আমরা একসাথে মিলে এই জায়গাটাতে কাজ করি, তাহলে আমরা মনে করি ওই ফলটা আমরা ধীরে ধীরে নিতে পারবো। কিন্তু আমরা যখন শুনি কেউ এটা বলে যে গণভোট তো অবৈধ হওয়া উচিত, এই জুলাই সনদ আমরা আমাদের দলীয় অনুযায়ী বাস্তবায়ন করব, এই জুলাই সনদ তো দলীয় সনদ না, এটা তো দেশের সনদ, অভ্যুত্থানের সনদ। তাহলে তখন আমরা এই জায়গাটাতে আশাহত হই। এবং বিভিন্ন জায়গায় যেভাবে দলীয় নেতাকর্মীদেরকে বসানো হচ্ছে, আমরা একটা বিশাল বিশৃঙ্খলা দেখলাম ইসলামী ব্যাংকের এখানে, আমরা বিসিবির নির্বাচনে উত্তর কোরিয়ার মতো নির্বাচন দেখলাম, আমরা প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এবং আমাদের যে মেট্রোপলিটন যেগুলো আছে সেখানে আমরা নিজেদের দলীয় নেতাকর্মীদেরকে প্রশাসক দিতে দেখলাম। এই বিষয়গুলো আমাদের আস্থার সংকট তৈরি করে। কামাল ভাই, এই যে সরকার অনেক কিছুই ভালো করছে, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রশ্ন আছে আপনার। যেমন আপনারা এখনো পর্যন্ত আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার জিরো টলারেন্স থাকে, দুদক কিন্তু এখনো গঠন হয়নি, সেই ভাঙা দুদকই আছে। তারপরে আপনার মানবাধিকার কমিশন, আপনি যদি গুড গভর্নমেন্ট চান, মানবাধিকার কমিশন নাই। তো এই বিষয়গুলো কেন সরকার দ্রুত করছে না এবং সিরিয়াসলি নিচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? আমি এগুলো বলবো, বলার আগে একটু যেহেতু এখানে জ্বালানি তেল নিয়ে একটু মোটামুটি বাহাস হলো, তো এই ফাঁকে আমি এখন তো খুব সহজ হয়ে গেছি, চট করে কিন্তু গুগলে সার্চ করা যায়। আমাদের জ্বালানি তেলের দাম মানে পেট্রোল ডিজেল, এটা তুলনামূলকভাবে সারা দুনিয়ার তুলনায় বেশি না, একদমই বেশি না। কারণ আমাদের এটা একটা অটোমেশনের মাধ্যমে কিন্তু দাম নির্ধারিত হয়। সারা বিশ্ববাজারে কী দাম আছে এর সঙ্গে তুলনা করে প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমাদের এখানে এই সিস্টেম চালু হয়েছে, এটা খুব পজিটিভ। ভারতের তুলনায় আমাদের জ্বালানি তেলের দাম কম। আমি এখানে হিসাবটা দেখলাম, আমাদের এখানে পেট্রোলের দাম হলো 140 টাকা, ভারতে হলো 102 থেকে 111 রুপি, মানে স্টেট টু স্টেট ভ্যারি করে, কারণ ওদের আবার জিএসটি আছে, স্টেটের একটা ট্যাক্স আছে, যে কারণে ভ্যারি করে। ওইটা যদি আমাদের টাকায় কনভার্ট করি, ওদের হয় সর্বনিম্ন 145 আর সর্বোচ্চ 158 টাকা, আমাদের হলো 140 পেট্রোলের দাম। এটা হচ্ছে বড় কথা হলো ডিজেলটা, এটা মোর ইম্পর্টেন্ট। ডিজেল ওদের দাম হলো 95 টাকা 20 পয়সার থেকে 97 টাকা 80 পয়সা। মানে যেমন আপনি দিল্লিতে 95 টাকা 20 পয়সা, আবার মুম্বাইয়ে 97 টাকা 80 পয়সা, মানে ডিজেল। ওটা আমাদের টাকায় কনভার্ট করলে সর্বনিম্ন 135 টাকা এবং সর্বোচ্চ 140 টাকা, এখানে আমাদের ডিজেলের দাম হলো 115 টাকা। আমরা কম, আমরা ওদের চেয়ে কম, আমাদেরটা কম। বলবো একটা লাইন অ্যাড করি শুধু, মানে তুলনামূলক এখন যদি আমরা দেশ ওয়াইজ চিন্তা করি কম আছে, কিন্তু সমস্যাটা যে জায়গায় আমরা বলছি, মানে এই যে সংকটটা গেল একটা বৈশ্বিক সংকট, এটার পরে ভারতে দাম বেড়েছে 2 রুপি 3 রুপি স্টেট ভেদে, বাংলাদেশে দাম বেড়েছে 20 টাকা 25 টাকা। এই জায়গায় মাসুদ ভাই, আমরা আগে সাবসিডি দিতাম বেশি, আমার সময় কম, আপনি 2 মিনিটে শেষ করতে হবে। 2 মিনিটে শেষ করেন। 2 মিনিটে শেষ করি। দেখেন, আমি এই সরকারের কাছ থেকে আমি যেটা সবচেয়ে বেশি আশা করি, একটা গুড গভর্নেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি যেটা মনে করি, দুর্নীতি কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ করা, দুর্নীতিবাদদেরকে ধরে সাজা দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি আমাকে বলেন, সেটা হলো 4 মাস হয়ে গেল তারা দুদকটাকে গঠনই করতে পারলো না। এটা খুবই আনফর্চুনেট। আগে যে দুদকটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তারা যখন সবাই একযোগে পদত্যাগ করলো, তখন এটা কিন্তু স্পষ্ট যে সরকারই যাদের পদত্যাগ করতে বলেছে। তার মানে সরকার নিজের লোক রেডি না করে এই পদত্যাগ করতে বলছে। আপনি তাকে পদত্যাগ করে নৌকা খালি করে দিলেন। একজন লোক নৌকা চালাচ্ছে, ভালো চালাচ্ছে না, বলে ভাই তুমি তো চালাচ্ছ না ভালো, তো ওদেরকে তুমি নেমে যাও, ঝাঁপ দিয়ে নদীতে নেমে গেল, তো নৌকা এখন ধরবে কে? এখন তো নৌকা খালি ঘুরে। তো আপনি আরেকজন মানে মাঝি ঠিক না করে ওদেরকে নামাই দিলেন কেন? তো ওরা চলতো, কিছু না চলাতে চলতো।
তো এইটা হলো সরকারের, আমি মনে করি এটা ভয়ঙ্কর একটা ব্যর্থতা। এই ব্যর্থতার কোনো সীমা হয় না। কেন তারা দুদক, তারপরে দুদক আমি পাচ্ছি না, তার মানে কি? আপনি দলীয় লোক নিয়োগ করতে হবে কেন? আপনি দলের বাইরে রাখেন। দুদকটা কখন বাংলাদেশে দুদক মানে হলো সরকারি দলের দুর্নীতিকে সার্টিফিকেট দেওয়া। আমরা দিন ধরে দেখে তাই আসছি। দেখছি, clean তো check আমরা দেয়া এই সবাইকে। সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করি। তো সেটা যদি দলীয় লোক নিয়োগ করেন, ওই যে মোস্তাকুর রহমান মতো লোক যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, এটাতে সরকারে কি 1 পয়সার সুনাম বৃদ্ধি হয়েছে? 1 পয়সা? তাকে জবাবদিহি করতেই হবে। মানে এই লোক যতদিন থাকবে জবাবদিহি করতে হবে। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, সরকারে 1 পয়সা সুনাম বৃদ্ধি হয়েছে? হয় নাই। দুদক ঠিক করতে পারছেন না, কোনো লাভ হয়েছে আপনার?